ছাত্রছাত্রীরা, আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা ক্লাস 10 লাইফ সায়েন্সে মাধ্যমিক 2025কে লক্ষ্য করে অধ্যায় 4 অভিব্যক্তি এবং অভিযোজনের প্রথম পর্ব আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তুতে থাকবে অভিব্যক্তি। তো অভিব্যক্তির যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং তোমাদের সায়েন্টিফিক সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে রায়ান মার্টিন সায়েন্টিফিক সাজেশনে, সেইগুলো আমরা বাছাই করে নিয়ে তোমাদের জন্য উপস্থিত করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। তোমাদের লাইক করলে তাতে করে আমার ভিডিও করার অনেকটা অনুপ্রেরণা যোগায়, তাই যতটা সম্ভব চেষ্টা করবে লাইক করার, ভালো যদি লাগে। ওকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের পিডিএফ একটা পেড গ্রুপ আছে, যেটা তোমাদের এবিটিএ এবং ডাব্লিউবি পর্ষদের টেস্ট পেপারের 2025 সালে যে টেস্ট পেপার বেরোবে তার প্রত্যেকটি সেটের প্রত্যেকটি প্রশ্নের উত্তর পিডিএফ আলাদা আলাদা করে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিতের তৈরি করা হবে এবং এখন বর্তমানে সায়েন্টিফিক সাজেশন করা হচ্ছে। তো সমস্তটাই পেয়ে যাবে মাত্র 300 টাকার বিনিময়ে। কিভাবে জয়েন হতে হবে তার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোতে যোগাযোগ করে জেনে নিতে পারো। তো চলো শুরু করা যাক। অতি সংক্ষিপ্ত যে সমস্ত প্রশ্নগুলো হয় সেইগুলো দেখো। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, অভিব্যক্তি শব্দটির জনক কে? তো সঠিক উত্তর হবে হার্বার্ট স্পেন্সার। প্রাণ সৃষ্টির কোন উপাদান বায়ুমণ্ডলে ছিল না? তা হবে অক্সিজেন। কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে বা কে প্রবর্তন করেছিলেন? বিজ্ঞানী ওপারিন। মাইক্রোস্ফিয়ার কি? মাইক্রোস্ফিয়ার হলো অ্যামোনিয়া অ্যাসিড থেকে সৃষ্ট দ্বিস্তরীয় আবরণ বিশিষ্ট প্রোটিনয়েড অণুগুলি হলো মাইক্রোস্ফিয়ার। পঞ্চম প্রশ্ন, ফক্সের মতে প্রথম কোষীয় জীব কি? তা হবে প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার। জৈব অণু সমৃদ্ধ সমুদ্রের জলকে কি বলে? হট ডাইলুট স্যুপ। পরবর্তী প্রশ্ন 7, মিলার উডের পরীক্ষায় কোন অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয়েছিল? গ্লাইসিন, অ্যালিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। 8, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চরণ এই তত্ত্বের প্রবক্তাকে? বিজ্ঞানী ল্যামার্ক। ল্যামার্কের লেখা বইটির নাম কি? ফিলোজফিক্যাল জুওলজি। 10, জীবজগতে মাত্রা অতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য এবং বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কি আখ্যা দিয়েছেন? তা হবে অস্তিত্বের জন্য সংগ্রাম। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন। ডারউইনবাদ অনুযায়ী প্রকরণ সৃষ্টির কারণ কি? জীবন সংগ্রাম। 13, যোগ্যতমের উদ্বর্তন মতবাদটির প্রবক্তাকে? চার্লস রবার্ট ডারউইন। 14, ডারউইনের মতানুসারে জিরাফের লম্বা গলার কারণ কি? প্রাকৃতিক নির্বাচন। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? হুগো দ্য ভ্রিস। উত্তর হয়ে যাবে হুগো দ্য ভ্রিস। এরপর 16 দাগের যে প্রশ্নটি রয়েছে, কোন যুগে ঘোড়ার আবির্ভাব ঘটেছিল? ইওসিন যুগে। ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম লেখো। তা হবে ইওহিপ্পাস। ঘোড়ার বিবর্তনের একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো। তা হবে উচ্চতা বৃদ্ধি। 19, উদ্ভিদ জগতে সৃষ্ট জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। তা হবে গিঙ্গো বাইলোবা বা ইকুইজিটাম। 20, একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। আর্কিওপটেরিক্স। সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অপসারী বিবর্তনকে নির্দেশ করে। 22, পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গের নাম লেখো। মানুষের হাত। 23, পাখির ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা কিসের উদাহরণ? তা হবে সমসংস্থ অঙ্গ। 24,
বেলগাছের কাঁটা, ফণী মনসার কাঁটা কি জাতীয় অঙ্গের উদাহরণ? সমবৃত্তীয় অঙ্গ। 25 অন্য কোনো প্রাণীতে উপস্থিত প্রজাপতির ডানার সমবৃত্তীয় একটি অঙ্গের নাম লেখো। তা হবে বাদুড়ের ডানা। এরপর আসছি বীজ সাদৃশ্য বেছে নিয়ে লিখো। মানুষের হাত, তিমির প্যাডেল, ঘোড়ার অগ্রপদ, পতঙ্গের ডানা। তো এখানে পতঙ্গের ডানাটা হবে বীজ সাদৃশ্য। এরপর 27 দাগে প্রশ্নটি, উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। কালকা সুন্দর স্ট্যামিনোড এবং শতমূলির পিস্টিলোড। ওকে। 28 মানুষের পৌষ্টিকতন্ত্রের সাথে জড়িত একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। তা হবে অ্যাপেন্ডিক্স। মানুষের কোন দাঁত নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? ক্যানাইন। মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গটির নাম কি? নিকটিটেটিং পর্দা। এরপর 31 যে প্রশ্নটি রয়েছে, মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স ও কক্সিক্স, যে কোনো একটা দেবে, দুটো যদি বলে দুটো দেবে। মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা? বৃহদন্ত্রের সিকাম। 33 নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ঘোড়ার অগ্রপদ সমসংস্থ অঙ্গ যদি হয়, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কী হবে? নিষ্ক্রিয় অঙ্গ। 34 একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার যে নিয়ন আংশিক বিভেদ প্রাচীরযুক্ত হয়। তা হবে কচ্ছপ। ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায়? মাছের ক্ষেত্রে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। এরপরে আমরা বহুবিকল্পী প্রশ্ন দেখব। তার আগে আরও একবার বলছি, তোমাদের যে এবিটিএ 2025 এবং ডাব্লিউবি পর্ষদের যে 2025-এর যে টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, তাতে প্রায় তোমাদের টোটাল 3টে সাবজেক্টের, প্রত্যেকটি সাবজেক্টে প্রায় 60+ মডেল সেট থাকবে 90 মার্কের। এইরকম করে মোট 3টি সাবজেক্টের প্রায় 180+ সেট থাকবে 90 মার্কের, এবং 90 মার্কের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর করা থাকবে আমাদের পিডিএফে। তার সাথে সাথে আরও প্রায় 50+ পিডিএফ পাবে প্রত্যেকটা অধ্যায়ের সাজেস্টিভ কিছু প্রশ্ন উত্তরের। তো তোমাদের এই যে পিডিএফ পেড গ্রুপ করা হয়েছে, এই পিডিএফ পেড গ্রুপে সমস্তটাই এখন থেকেই প্রোভাইড করা হচ্ছে। টেস্ট পেপার যখন বেরোবে তখন টেস্ট পেপারগুলো 10-12 দিনের মধ্যে কমপ্লিট করে দেব। তো চাইলে জয়েন হয়ে যেতে পারো। মাত্র 300 টাকা 3টে সাবজেক্ট। আশা করি এর থেকে কমে আর কেউ দেবে না। আমি এটা বিক্রি করার উদ্দেশ্য ঠিকই, কিন্তু দেখো অল্প মূল্যে যাতে তোমাদের সবার কাছে হাতে হাতে পিডিএফটা থাকে, সেই উদ্দেশ্যে এত অল্প অর্থ রাখা হয়েছে। কেবলমাত্র যে সমস্ত শিক্ষক মহাশয়রা করবেন তাদেরকে পারিশ্রমিক দেওয়ার জন্য। আর আমার তরফ থেকে তোমাদের সমস্ত রকম হেল্প অবশ্যই তোমরা পাবে। পারলে জয়েন হয়ে যেও, তোমাদেরই কাজে আসবে। দেখো অর্থ 300 টাকা তোমরা একদিনে হয়তো 2 দিন বা 3 দিনে পকেট মানি তোমাদের কম হয়ে যাবে ঠিকই, কিন্তু তোমাদের জীবনের কিন্তু মার্কশিটটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে মাধ্যমিকের, যেটা তোমাদের পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে, হায়ার স্টাডির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। তাই সেই কথা লক্ষ্য রেখে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। বিগত সালেও কিন্তু অনেকে উপকৃত হয়েছে, অনেক ছাত্রছাত্রী ভালো মার্ক পেয়েছে। তো তোমরাও চাইলে জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর কিছু বলার নেই। যাই হোক, এবার আমরা বহু বিকল্পী প্রশ্নগুলো দেখে নেব। প্রথম যে প্রশ্নটি, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশ কী ছিল? তা হবে সমুদ্রের জলে সুপ্ত লঘু, তপ্ত লঘু সুপ। অর্থাৎ এখানে যেটা রয়েছে খ অপশানে, সমুদ্রের জলে ঠান্ডা ঘন সুপ। আচ্ছা, ঠান্ডা হবে না, সরি, এটা হবে না, ক হবে তপ্ত, মানে গরম
হট ডাইলুট স্যুপ যেটা, তাই না? তো ক অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। মাইক্রোস্ফিয়ার প্রকল্পের প্রবক্তা কে? তা হবে H.W. ফক্স। খ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তারপরে দেখো, জীবের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ কে করেন? তা হবে ওপারিন ও হ্যান্ডেল। পৃথিবীর প্রথম জীবকোষ কোনটা হবে? তা হবে কোয়াসারবেট। খ অপশানটি কারেক্ট হবে। বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করেন? বায়োজেনেটিক সূত্রটি আবিষ্কার করেন হেকেল, বিজ্ঞানী হেকেল। ঘ অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপরে আসছে দেখো, মিলার ও উরের পরীক্ষার ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণটি কি হবে? ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণটি হবে মিথেন, অ্যামোনিয়া আর জল এবং হাইড্রোজেন। মিলার উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনের অনুপাত কি হবে? অনুপাতটা হবে 2:2:1, অর্থাৎ এ অপশানটি কারেক্ট হয়ে যাবে। মিলার ও উরের পরীক্ষার প্রাণ সৃষ্টির কতকগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন? সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্তকরণ করো। তা হবে গ্লাইসিন এবং অ্যালিন। তো গ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে? তা হবে পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম। তো এখানে গ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। অবশ্যই সম্পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবে, ঠিক আছে, অপশান সহ। নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামের উদাহরণ? আন্তঃপ্রজাতি সংগ্রামের উদাহরণ, তা সঠিক হবে খ, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। তারপর আসছি অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেন? তা হবে ডারউইন, বিজ্ঞানী ডারউইন। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। তা হবে অর্জিত গুণের বংশানুসার। গ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে দেখো, ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কি? তো সঠিক উত্তর হবে গ, ইওহিপ্পাস। ঠিক আছে, তো এখানে গ খ উলটপালট হয়ে গেছে, একটু দেখে করবে। তারপরে চলে আসছি, ঘোড়া যে পূর্বপুরুষের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি আঙ্গুল ছিল তার নাম কি? ইওহিপ্পাস, অর্থাৎ গ অপশানটি কারেক্ট হবে। তিমির ফ্লিপার পাখির ডানা হলো কি ধরনের অঙ্গ? সমসংস্থ অঙ্গ, অর্থাৎ গ অপশানটি কারেক্ট হয়ে যাবে। প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য হবে? তা হবে কাজে আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, অর্থাৎ গ অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কি হবে? সমবৃত্তীয় অঙ্গ উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে এক, অর্থাৎ খ অপশানটি আমাদের এখানে উত্তর হয়ে যাবে। পাখির ডানা ও প্রজাপতির ডানা এটা কি ধরনের অঙ্গ? সমবৃত্তীয় অঙ্গ। ক অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, মানব দেহে যে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত তা হচ্ছে অ্যাপেন্ডিক্স। তা হয়ে যাবে গ অপশানটি কারেক্ট বা উত্তর হয়ে যাবে। শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন প্রাণী কোনটি হবে? তা হবে মাছ, অর্থাৎ খ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর আমরা কতকগুলো উক্তি এবং তার সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানী কোন বিজ্ঞানী বলেছেন দেখে নেব। প্রথম হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, ডারউইন বলেছেন। কানের পেশি ও কক্সিক নিষ্ক্রিয় অঙ্গ। তারপরে আসছি যোগ্যতমের উদ্বর্তন, ডারউইন। অর্জিত গুণের বংশানুসার, ল্যামার্ক। মিসিং লিঙ্গ, আর্কিওপটেরিক্স। তারপরে হচ্ছে মিসিং লিঙ্ক, আর্কিওপটেরিক্স। হলুদ ও আদা স্বল্পপত্র নিষ্ক্রিয় অঙ্গ। বায়োজেনেটিক সূত্র হ্যাকেল, কোয়াসারবেট, ওপারিন, ডারউইন প্রকরণ। এইগুলো কিন্তু স্তম্ভ মেলাতে দিয়ে দেয়।
তো এইগুলো একটু জেনে রাখবে, গুরুত্বপূর্ণগুলো তুলে দিলাম। এরপরে যেটা রয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে প্রথম যে প্রশ্নটি রয়েছে, কোয়াসারভেট কী? তো কোয়াসারভেট কী সেটা আমরা দেখে নেব। কোয়াসারভেট কী? তো প্রথমে তো আদি পৃথিবীতে সমুদ্রের ওপর উত্তপ্ত জলে শর্করা, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন প্রভৃতি জটিল জৈব যৌগ সংযুক্ত হয়ে ক্লোডীয় কণা গঠন করে। বিজ্ঞানী ওপারিন এ কণার নাম দেন কোয়াসারভেট। এগুলি যে পর্দাবেষ্টিত গোলাকার বাইরের উপাদানের নির্বাচিত শোষণে সক্ষম। বিজ্ঞানী ওপারিনের মতে কোয়াসারভেট পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোয়াসারভেট থেকে। এরপর আসছি মাইক্রোস্ফিয়ারটা কি। বিজ্ঞানী সিডনি ফক্সের মতে প্রাচীন পৃথিবীতে সমুদ্রের মধ্যে অ্যামিনো অ্যাসিড থেকে প্রথম প্রোটিনয়ের সৃষ্টি হয়, যা পরবর্তীকালে প্রাণ সৃষ্টির প্রকৃত স্থান হিসেবে কাজ করে। এগুলি একত্রিত মাইক্রোস্ফিয়ার গঠন করে। এগুলি দ্বিস্তরীয় পর্দাবেষ্টিত, বিভাজনে সক্ষম, এটিপি ব্যবহারে সক্ষম। বিজ্ঞানী সিডনি ফক্স এর মতে প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছিল মাইক্রোস্ফিয়ার থেকে, কোয়াসারভেট থেকে নয়। ঠিক আছে, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় বারে বারে কোনো না কোনো বিগত সালে এসেছে, সেইগুলোকেই তোমাদের রিপিট করছি। ভালো করে পড়ে নেবে বা পারলে তুলে নেবে। মাইক্রোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি? মাইক্রোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো লিখবে যে পলিপেপটাইডে উত্তপ্ত জলীয় দ্রবণ ঠান্ডা করা হলে মাইক্রোস্ফিয়ার উৎপন্ন হয়। দ্বিতীয়ত, মাইক্রোস্ফিয়ার কোয়াসারভেটের তুলনায় বেশি স্থায়ী গঠন। এগুলি দ্বিপর্দাবেষ্টিত হয়। এবং 4, ইস্ট কোষের মতো কোরক সৃষ্টির দ্বারা এগুলি বিভাজনে সক্ষম। 5, এটিপি ব্যবহারে সক্ষম। 6, বৃদ্ধি ঘটে থাকে। এরপরে আসছি হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপ বলতে কী বোঝো? আদি পৃথিবীতে যে জীবের রাসায়নিক উৎপত্তির দ্বিতীয় পর্যায়ে সরল জৈব যৌগ থেকে বিভিন্ন বিক্রিয়ার দ্বারা জটিল জৈব যৌগ যেমন অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, ফ্যাট ইত্যাদি তৈরি হয়। এই যৌগগুলি সমুদ্রের জলে মিশে যে উত্তপ্ত তরল পদার্থ গঠন করে তাকে হট ডাইলুট স্যুপ বা গরম স্যুপ বলা হয়। এই আদিকোষ সৃষ্টি যে এই থেকে আদিকোষের সৃষ্টি হয় বলে একে প্রোবায়োটিক স্যুপ বলা হয়ে থাকে। নগ্ন জিনটা কি? জীবের রাসায়নিক উৎপত্তির পর্যায়ে সরল যৌগ থেকে জটিল যৌগ উৎপন্নের সময় মুক্ত নিউক্লিওটাইড পরস্পরে যুক্ত হলে যে নিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড সৃষ্টি করে। কোনো আবরণে আবৃত না থাকায় বিজ্ঞানীরা একে নগ্ন জিন হিসেবে অভিহিত করেন। পরবর্তী প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম এবং উপজাত উপাদানের নাম লেখো। তো মিলার উরের পরীক্ষায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। এর অনুপাত ছিল 2:2:1 অনুপাত এবং জল। মিলার উরের পরীক্ষায় উৎপন্ন উপজাত পদার্থ গ্লাইসিন, অ্যালিলিন, অ্যাসপারটিক অ্যাসিড, আলফা অ্যামিনো বিউটারিক অ্যাসিড প্রভৃতি অ্যামিনো অ্যাসিড। তারপরে চলে আসছি মিলার উরের পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি। মিলার উরের পরীক্ষা থেকে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিতে পারি তার মধ্যে এক হচ্ছে, প্রাচীন পৃথিবীতে বিজারক পরিবেশে জটিল জৈব যৌগ উৎপত্তি বা অ্যামিনো অ্যাসিড উৎপত্তি সম্ভবত সরল জৈব যৌগ থেকে, যেমন অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জল এর থেকে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, তাদের এই পর্যবেক্ষণ বিজ্ঞানী হ্যান্ডেল এবং ওপারিন জীব উৎপত্তির তত্ত্বের যে কেমোজেনি অংশকে সমর্থন করে। পরবর্তী প্রশ্ন চলে আসছি, যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো?
তো যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যতম হলো বহুর মধ্যে যে যোগ্য, আর উদ্বর্তন হলো জীব সংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা। প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে অবিরাম সংগ্রামের মাধ্যমে অভিযোজিত হয়ে অনুকূল প্রকরণ সৃষ্টির মাধ্যমে কিছু জীব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। আবার কিছু জীব যে প্রতিকূল প্রকরণের জন্য পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়, অর্থাৎ জীবন সংগ্রামে জয়ী যোগ্যতম জীবটি বেঁচে থাকে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন ধারণায় ব্যাখ্যায় হার্বার্ট স্পেন্সার এর প্রথম যোগ্যতমের উদ্বর্তন কথাটি ব্যবহার করেন। তারপরে আসছি যোগ্যতমের উদ্বর্তনের উদাহরণটা কি। অনুকূল প্রকরণ সৃষ্টির জন্য লম্বা গলাযুক্ত জিরাফ টিকে রয়েছে। অন্যদিকে প্রতিকূল প্রকরণের জন্য খর্ব গলাযুক্ত জিরাফ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপরে আসছি প্রাণীদেহের লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতির তাৎপর্য ব্যাখ্যা করো। লুপ্তপ্রায় অঙ্গের উৎপত্তি। পরিবেশের পরিবর্তনের সঙ্গে জীবদেহের সুগঠিত এবং একদা সক্রিয় থাকা কোনো অঙ্গের কর্মদক্ষতা লোপ পেয়ে দুর্বল এবং ক্ষয়প্রাপ্ত হয়ে নিষ্ক্রিয় লুপ্তপ্রায় অঙ্গের উৎপত্তি ঘটে। প্রাণীর লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ হচ্ছে মানুষের বহিঃকর্ণের নাড়ানোর পেশি, চোখের উপপল্লব, অ্যাপেন্ডিক্স ইত্যাদি, তিমির যে শ্রেণীচক্রে অস্থি এবং উট পাখির ডানা ইত্যাদি। উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণগুলো কি কি? উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গগুলো হলো যে ভূমিমধ্যস্থ ভ্রূণস্থ কাণ্ডের শল্কপত্র, বেনেবৌ এবং স্বর্ণলতার দেহে অবস্থিত আঁশের মতো পাতা এবং ছত্রমূলী যে গাছের গর্ভকেশর, নারকেল গাছের 3টি গর্ভকেশরের মধ্যে 2টি বন্ধা গর্ভকেশর এবং কালাকাসুন্দর বন্ধা পুংকেশর বা স্ট্যামিনোড ইত্যাদি। এইগুলো হয়ে যাবে উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ। এরপরে চলে আসব ল্যামার্কের যে মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসর। এইটা কেমন আমরা দেখে নিই। ল্যামার্ক সূত্রে বলেন যে আপন প্রচেষ্টায় জীবদশায় যেসব বৈশিষ্ট্য জীব অর্জন করে সেই বৈশিষ্ট্যই পরবর্তী বংশধরের মধ্যে এক জনু থেকে অপর জনুতে সম্মানিত হয়, মানে প্রবাহিত হয়, মানে একটা জিন থেকে অনেকটা জনুতে যায়। এক কথায় জীবের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসর ঘটে। যেমন বহুকাল আগে জিরাফের গলা ছোট ছিল, কিন্তু কালক্রমে উঁচু গাছের পাতা আরোহণের চেষ্টায় তা ক্রমশ লম্বা হয়েছে। এই লম্বা গলার বৈশিষ্ট্যটি যে বংশ পরম্পরায় সঞ্চালিত হয়ে আজ লম্বা গলাযুক্ত জিরাফের আবির্ভাব ঘটেছে। এরপর আসছে ল্যামার্কের ব্যবহার অব্যবহারের ব্যাখ্যা। ব্যবহার অব্যবহার। ল্যামার্কের মতে জীবদেহের কোনো অঙ্গ ক্রমাগত ব্যবহার হতে থাকলে অঙ্গটি শক্তিশালী, সবল, সুগঠিত এবং পক্ষান্তরে জীবদেহের কোনো অঙ্গ দীর্ঘদিন অব্যবহৃত থাকলে সেটি ক্রমশ দুর্বল এবং নিষ্ক্রিয় হয়, অবশেষে অবলুপ্ত হয়ে যায়। ব্যবহারের সাপেক্ষে উদাহরণ যদি দেখি, বহুকাল আগে জিরাফের গলা ছোট ছিল, কিন্তু কালক্রমে উঁচু গাছের পাতা খাদ্য গ্রহণের চেষ্টায় গলাটি ক্রমশ লম্বা হয়ে গেছে। এটি ব্যবহারের সাপেক্ষে প্রমাণ দেয়। অব্যবহারের সাপেক্ষে উদাহরণ, আবার মানুষের যে পূর্বপুরুষের যে ক্রমাগত অব্যবহারের ফলে আজ নিষ্ক্রিয় অল্প কক্ষিকে পরিণত হয়েছে, অঙ্গ কক্ষিণে পরিণত হয়েছে। অতীতে উট পাখার ডানা সক্রিয় থাকলেও বংশ পরম্পরায় অব্যবহারের ফলে তা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এগুলি অব্যবহারের সাপেক্ষে যুক্তি। এরপরে আসছি বিবর্তনের সপক্ষে ডারউইনের মতবাদ অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা। তো এখানে অনেকগুলো ব্যাখ্যা হয়। প্রথমত হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, খাদ্য, বাসস্থান প্রভৃতির জন্য একই প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে সংগ্রাম হয়,
কারণ তারা একই প্রজাতির খাদ্য এবং বাসস্থান ব্যবহার করে। আন্তঃপ্রজাতির সংগ্রামটা কি? খাদ্য, বাসস্থান প্রভৃতির জন্য বিভিন্ন প্রজাতির জীবগোষ্ঠীর মাধ্যমে সংগ্রাম ঘটে। আর যদি পরিবেশগত সংগ্রাম যদি বলা হয়, প্রতিটি জীবকে প্রতিনিয়ত বিভিন্ন পরিবেশগত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়। অত্যাধিক এবং কম আর্দ্র তাপমাত্রা এবং খরা, বনভূমি, ভূমিকম্প প্রভৃতি দুর্যোগের বিরুদ্ধে প্রতিটি জীবকে সংগ্রাম করতে হয়। তাহলে এখানে 3টে পয়েন্ট লিখতে হবে: অন্তঃপ্রজাতির সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম, পরিবেশগত সংগ্রাম। এরপরে আসছি একটি উপযুক্ত যে উদাহরণের সাহায্যে ডারউইনের প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা করো। তো এই ক্ষেত্রে জিরাফের লম্বা গলার মতবাদটি ব্যাখ্যা করে দেবে। ঠিক আছে। তারপরে আসছি বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এসে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা কি হবে? তো প্রথমত অভয়ারণ্য থেকে যে বিভিন্ন বাঘকে যদি নেওয়া আসা হয়, আন্তঃপ্রজাতির সংগ্রাম এবং পরিবেশগত সংগ্রামে লিপ্ত হয়ে যায় তারা। আন্তঃপ্রজাতির সংগ্রাম বলতে হরিণ শিকারের জন্য বাঘগুলি আন্তঃপ্রজাতির সংগ্রামে লিপ্ত হয় নিজেদের মধ্যে। এবং পরিবেশগত সংগ্রামের জন্য প্রথমত নতুন পরিবেশে মানিয়ে নিতে বাঘের অসুবিধা হবে। দ্বিতীয়ত হরিণ বেশি থাকায় জঙ্গলে ঝোপঝাড়ের পরিমাণ কম থাকবে, ফলে বাঘের আত্মগোপনের জায়গার অভাব হবে। এরপরে মিউটেশন কাকে বলে? মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? ক্রোমোজোমে উপস্থিত কোনো জিনের গঠনের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। প্রবক্তাটাকে? হুগো দা ব্রিজ, বিজ্ঞানী হুগো দা ব্রিজ। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদটি ব্যাখ্যা করো। এটা আমরা করলাম, এটা একবার করেছি। আর তারপরে আসছি ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নামের সময়ের পর্যায়ক্রমিক সাজাতে বলেছে। যে ইওসিন যুগে ইওহিপ্পাস, আর অলিগোসিন যুগে যে মেসোহিপ্পাস, আর হচ্ছে মায়োসিন যুগে যে মেরিচিপ্পাস, আর যে প্লিওসিন যুগে প্লিওহিপ্পাস, আধুনিক যুগে ইকুয়াস। ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: প্রথমত উচ্চতার ধারাবাহিক বৃদ্ধি, উভয় পদের আঙুলের সংখ্যা হ্রাস, 4টি থেকে 1টি হয়ে যাওয়া, খুরে পরিণত হওয়া। 3 যে পুরো পেশক ও পেশক দাঁতের দন্তচূড়া এর আয়তন বৃদ্ধি, আর মস্তিষ্কের সেরিব্রাম যে হেমিস্ফিয়ার অংশের আকার বৃদ্ধি পেয়েছে। এরপর আছে সমসংস্থ বা হোমোলোগাস অঙ্গ কি উদাহরণ? এটা আমরা আগে পড়ে এলাম যে উৎপত্তিগতভাবে এক হলেও বহিরাকৃতি বা কার্যগত দিক থেকে পৃথক, যেমন পাখির ডানা, মানুষের হাত। সমবৃত্তীয় অঙ্গ যে সমস্ত অঙ্গের উৎপত্তি বা অন্তর্গঠন আলাদা কিন্তু তাদের বহিরাকৃতি এবং কার্যকারিতার দিক থেকে একই প্রকার, তাদের সমবৃত্তীয় বা অ্যানালোগাস অঙ্গ বলা হয়, যেমন বাদুড়ের যে প্যাটাজিয়াম ও পতঙ্গের ডানা। সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনের ফল ব্যাখ্যা করো। তো জীবন সংগ্রামের কারণে বিভিন্ন বাসস্থানের থেকে নানা ধরনের জীব একটি স্থানে কেন্দ্রীভূত হয় এবং জীবগুলির মধ্যে সম প্রকৃতি বৈশিষ্ট্য দেখা যায়। একে অভিসারী বিবর্তন বলে। অর্থাৎ একই পরিবেশ থাকার জন্য তাদের ভিন্ন দেহাংশ একই কাজের জন্য অভিযোজিত হয় বা নানান জীবে সমবৃত্তি অঙ্গ সৃষ্টি হয়। সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করে, যে জীবের সংগ্রামের কারণে একই উদ্বংশীয় জীব যে অনেক সময় নানান স্থানে ছড়িয়ে পড়ে, নানান স্থানে পরিবেশের বিভিন্ন রকম হয় বলে তাদের অভিযোজনের বিভিন্ন প্রকার ঘটে। তাই এই জীবগুলি বিভিন্ন অঙ্গের মধ্যে উৎপত্তিগত এবং অন্তর্গঠনগত মিল থাকলেও কাজ
পরিবেশ অনুযায়ী বহির্গঠন ভিন্ন হয়। এই ধরনের অঙ্গগুলি সমসংস্থ অঙ্গ, তাই সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করবে। এরপর যে দুটি অন্তর্গঠন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তিমির, ফ্লিপার, পাখির ডানার সমসংস্থ অঙ্গ তা উল্লেখ করতে বলেছে, উল্লেখ করে দেবে। ঠিক আছে, তারপর আসছি ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত সমসংস্থ অঙ্গ ব্যাখ্যা, এটাও একই রকম হবে, ব্যাখ্যা করে দেবে। মানবদেহে মেরুদণ্ড ও খাদ্যনালীর অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম। তো নিষ্ক্রিয় অঙ্গগুলো হবে প্রথমত হচ্ছে কক্সিক হবে নিষ্ক্রিয় অঙ্গ, মানবদেহের মেরুদণ্ডে অবস্থিত। আর খাদ্যনালীতে অবস্থিত ভার্মিভাম, অ্যাপেন্ডিক্স। উভয়চর স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত যে বিবর্তনকে কিভাবে সমর্থন করে। উভয়চর প্রাণীর হৃৎপিণ্ডের দুটি অলিন্দ এবং একটি নিলয় থাকে। বেশি অক্সিজেনযুক্ত রক্ত এবং কম অক্সিজেনযুক্ত রক্তের সামান্য মিশ্রণ ঘটে, কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড বেশি অক্সিজেনযুক্ত রক্ত এবং কম অক্সিজেনযুক্ত রক্ত কোনোভাবেই মিশে না, কারণ এদের দুটি অলিন্দ দুটি নিলয় থাকে। তবে উভয় গোষ্ঠী প্রাণীদের হৃৎপিণ্ডের মৌলিক গঠনের সাদৃশ্য থেকে প্রমাণিত হয় যে প্রাণী গঠন সরল থেকে ধীরে ধীরে জটিল হচ্ছে, বিবর্তনকে বিজ্ঞানসম্মতভাবে সমর্থন করছে। অভিব্যক্তির প্রমাণ রূপে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব করে নেবে। বায়োজেনেটিক সূত্রটা কি? বায়োজেনেটিক সূত্রটা আমরা দেখে নেব। ব্যক্তিজনী জীবজনীর পুনরাবৃত্তি করে একটি বায়োজেনেটিক সূত্র, অর্থাৎ প্রতিটি ভ্রূণ পর্যায়ক্রমে এই জীবটির অভিব্যক্তির পর্যায়গুলির মতো, এবং বর্তমানে প্রমাণিত যে আর্নস্ট হেকেল প্রমাণিত করেছেন যে সূত্র, আর্নস্ট হেকেলের যে সূত্রটি সেটা সঠিক নয়, অর্থাৎ বর্তমানে প্রমাণিত যে আর্নস্ট হেকেল যে সূত্রটি দিয়েছিলেন সেটা প্রমাণিত নয়। তা প্রমাণের জন্য তিনি যে চিত্রগুলি উপস্থাপিত করেছিলেন তা অতিরঞ্জিত ছিল, এইটুকুটাই লিখবে। ঠিক আছে, এরপরে দীর্ঘ প্রশ্নগুলো আমরা দেখে নেব। দীর্ঘ প্রশ্ন যেগুলো ইম্পর্ট্যান্ট তোমাদের মাধ্যমিক 2025-এর ক্ষেত্রে। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তির মতামতের সপক্ষে প্রমাণ দিয়েছে। ডারউইনের মূল প্রতিপাদ্য বিষয়গুলি লেখো যা জৈব অভিব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। 3. মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণগত সাদৃশ্যগুলি উল্লেখ করো, এর থেকে কি জানা যায়। 4. জীবের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার উডের পরীক্ষার সাহায্যে লেখো। তো এইগুলো সবকটাই কিন্তু তোমরা যে কোনো বই থেকে পেয়ে যাবে। আশা করি তোমরা এইগুলো পারবে, এগুলো করতে পেরে গেছো, অর্থাৎ এটা তোমাদের পড়া হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমরা অভিযোজন সম্পর্কে জানব। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।